তো শোনো, এদিকে মন দিয়ে শোনো। আমরা ডাইজেস্টিভ সিস্টেমটা শুরু করছি। ফার্স্টেই বলি, ডাইজেশন টার্মটা আমরা যখন পেয়েছি, টার্মটার মানে কি, ডাইজেশন মানে কি? জাস্ট ডাইজেশনের মানেটা বলো, যে কেউ একজন। ডাইজেস্ট করা মানে কোনো না, অ্যাবজর্পশন তো অনেক পরে। তুমি তখনই এক্সাম দেবে যখন তোমার পুরো সিলেবাস প্রিপেয়ার হবে, তারপর তুমি এক্সাম দেবে, তাই না? ভেরি গুড, মানে ব্রেক ডাউন করা। ডাইজেশন মানে এক কথায় বলবো ব্রেক ডাউন করা। তো আমরা যখন ডাইজেশন পড়ব, তার আগে আমাদেরকে একটা সিস্টেম সম্বন্ধে পড়তে হবে, ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের বডির মধ্যে প্রত্যেকটা ফাংশন পারফর্ম করার জন্য আলাদা আলাদা সিস্টেম রয়েছে। ক্লিয়ার? ডাইজেশনের জন্য যে সিস্টেমটা কনসার্ন তাকে বলো ডাইজেস্টিভ সিস্টেম। আচ্ছা, এবার ডাইজেস্টিভ সিস্টেমের পুরো ছবি দেখব, কী কী আছে তার মধ্যে সব জানবো। তার আগে বলি আমাদের সিলোমের কথা। একটা টার্ম আমরা পেয়েছিলাম এর আগে, সিলোম। কারোর কি মনে আছে সিলোম মানে কি? সিলোমকে আমরা খুব সাদামাটা কথায় বলি বডি ক্যাভিটি। বডি ক্যাভিটি। তো হোয়াট ইজ দিস বডি ক্যাভিটি অ্যাকচুয়ালি? বলো। Hemocoel. Hemocoel, whenever this coelom is filled with hemolymph or any kind of blood, then it is called hemocoel. But the basic term is coelom. So what is coelom? We have to know about coelom at first. যদি আমি বলি, যখন আমাদের বডি তৈরি হয়, বডি তৈরি হওয়ার সময় আমাদের বডিতে তিনখানা মেইন সেল লেয়ার থাকে। তোমরা যখন ওই এমব্রায়োজেনেসিস পড়েছিলে, মনে আছে এমব্রায়োজেনেসিস টার্মগুলো? এমব্রায়োজেনেসিস, হ্যাঁ, তখন পেয়েছিলে যে আমাদের বডির সমস্ত সেলগুলো তিনটে লেয়ারে অ্যারেঞ্জ হয়। একদম বাইরেটা হচ্ছে একটোডার্ম, মাঝে হচ্ছে মেসোডার্ম, ভেতরে হচ্ছে এন্ডোডার্ম, তাই তো? সো এই মেসোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে যেটাকে আমরা বলি সিলোম। সো দ্য স্পেস প্রেজেন্ট ইন বিটুইন মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। অনেক সময় কি হয়, একটোডার্ম আর মেসোডার্মের মাঝখানে ফাঁকা জায়গা দেখা যায়, সেটাকে কিন্তু সিলোম বলে আমরা গড়বড় করে ফেলি, বাট সেটা কিন্তু সিউডো সিলোম, দ্যাট ইজ নট ট্রু সিলোম। অ্যাকচুয়াল সিলোম ইজ দিস পার্ট। সো এই সিলোমটাকে বলা হচ্ছে বডি ক্যাভিটি। কীরকমভাবে আমি বলতে পারি, এই যদি একটা মানুষ হয়, তাহলে আমাদের বডির ভেতরে না জায়গাটা পুরো ফাঁকা। এখান দিয়ে সাপোজ কিছু একটা সিস্টেম যাচ্ছে, সাপোজ একটা ডাইজেস্টিভ সিস্টেম যাচ্ছে বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট যাচ্ছে, তো বাকি এইসব ফাঁকা জায়গা, তুমি বলবে এখানে আমাদের হার্ট রয়েছে, এখানে লাংস রয়েছে, হ্যাঁ সব রয়েছে, বাট একটা বড় ফাঁকা জায়গাতে রয়েছে, একটা বড় ম্যাট্রিক্স রয়েছে যার মধ্যে অর্গানগুলোকে প্লেস করা আছে। সো দিস ফাঁকা জায়গাটাকে আমি বলবো সিলোম। দিস সিলোম ইজ প্রোভাইডেড বাই দ্য গ্যাপ which is present in between mesoderm and endoderm. Clear? আচ্ছা, আমরা হলাম ট্রুলি সিলোমেট অর্গানিজম। ট্রু সিলোম কোনখান থেকে শুরু হয়েছে? কোন ফাইলাম থেকে ট্রু সিলোম শুরু হয়েছে? কোন ফাইলাম ট্রু সিলোম শো করেছে ফার্স্ট? একটু আগে কে বললো? অ্যানেলিডা। একদম, অ্যানেলিডা হচ্ছে অ্যাট ফার্স্ট ট্রু সিলোম শো করেছে। এটা নোট ডাউন করেছো? সিলোম। এই সিলোমের মধ্যে ফার্স্ট যেই জিনিসটাকে আমরা দেখলাম, ডাইজেস্টিভ ট্র্যাক্ট আমাদের মেসোডার্ম থেকে বেরিয়েছে, একটোডার্ম থেকে বেরিয়েছে স্কিন, এন্ডোডার্ম থেকে বেরিয়েছে ইন্টারনাল অর্গ্যানস লাইক লিভার, লাইক কিডনি, লাইক হার্ট। হার্টকে আমি পুরো ইন্টারনাল বলবো না, হার্টকে বলবো মেসোডার্মাল অরিজিন। বলেছিলাম হার্ট মেসোডার্মালি অরিজিনেট করেছে, ঠিক সেরকম করে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট। হার্টের আগে থেকে সায়েন্টিস্টরা বলছে শুধুমাত্র ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইজ অনলি অর্গ্যান হুইচ হ্যাজ মেসোডার্মাল অরিজিন। ক্লিয়ার হলো কথাটা? সো মেসোডার্মালি অরিজিনেট করেছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এবার বলবো ডাইজেশন। ডাইজেশন কার হবে? ডাইজেশন হবে ফুড সাবস্টেন্সের। আমরা 6 রকমের ফুড সাবস্টেন্স খাই। কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার। ক্লিয়ার? তার মধ্যে ফুড সাবস্টেন্সগুলোকে যদি আমি ডিভাইড করি,
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, vitamins, minerals and lastly water. তো আমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে ডাইজেশন কার হবে, এই ছখানা ফুড সাবস্টেন্সেরই ডাইজেশন হবে হিসেব মতো, বাট না, ডাইজেশন তার হবে যে কমপ্লেক্স ফুড সাবস্টেন্স। আমরা যখন ডাইজেশনের ডেফিনিশন পড়ব তখন দেখব দ্য কমপ্লেক্স ফুড সাবস্টেন্স ডাইজেস্ট হয়ে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট হয় অ্যান্ড দ্য প্রসেস, দ্য ফেনোমেনা ইজ নোন অ্যাজ ডাইজেশন। কে কে এখানে কমপ্লেক্স আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, যেগুলোকে আমরা কালেকটিভলি বলে থাকি ম্যাক্রোমলিকিউল। ঠিক আছে, ম্যাক্রোমলিকিউল আমরা দুখানা সেন্সে বলি, একটা বলি সাইজে বড় হয় বলে ম্যাক্রোমলিকিউল বলতে পারি, আর একটা বলি এগুলো লার্জ অ্যামাউন্ট আমাদের বডিতে দরকার হয়। ঠিক আছে, দে আর নিডেড ইন আ লার্জ কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই দে আর কল্ড ম্যাক্রোমলিকিউল। আর এগুলোকে বলবো মাইক্রোমলিকিউল। দেখো আমি কিন্তু ওয়াটারকে সব ইয়ের বাইরে রেখেছি, ওয়াটারকে কিন্তু কোনো কিছুর মধ্যে ইনকর্পোরেট করছি না, কেন পরে আসছি। ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, এগুলো এতখানি ছোট ছোট হয় সাইজে যে এগুলোকে আমাদের ডাইজেস্ট করতে হয় না, এগুলোকে আমাদের ব্রেকডাউন করতে হয় না, জাস্ট ধরবো, খেয়ে নেব, অ্যাবজর্ব করে নেব। ক্লিয়ার? ডাইজেশন কেন দরকার? মোদ্দা কথা হচ্ছে অ্যাবজর্পশন। ডাইজেশনের দরকার এই জন্য, এত বড় বড় ফুডস্টাফকে আমরা না অ্যাবজর্ব করতে পারি না, সেই জন্য ওগুলোকে আগে ব্রেকডাউন করতে হয়। কেমন করে ব্রেকডাউন করব? ফিজিক্যালি ব্রেকডাউন করব অ্যান্ড কেমিক্যালি ব্রেকডাউন করব অ্যাজ ওয়েল। তারপর ওগুলোকে আমরা স্মলেস্ট সাবস্টেন্সে কনভার্ট করব, করে এগুলোকে অ্যাবজর্ব করব। ভাইটামিন, মিনারেলস এরা এমনিতে ছোটো ছোটো, এগুলোকে আর ভাঙবো না, ডিরেক্টলি ধরবো আর খেয়ে নেব। সেকেন্ডলি, এগুলো আমাদের বডিতে দরকার খুব সামান্য অ্যামাউন্টে। আমরা জানি ভিটামিন, মিনারেল খুব সামান্য সামান্য অ্যামাউন্টে দরকার হয়। অ্যান্ড লাস্টলি ওয়াটার। ওয়াটার হচ্ছে এমন জিনিস যে একদম বেস প্রোভাইড করছে, লাইক এই পাঁচখানা ফুড সাবস্টেন্স আমাদের বডিতে যেন আমরা নিতে পারি, তার বেসটা প্রোভাইড করছে ওয়াটার। ওয়াটার ছাড়া কোনো এনজাইম অ্যাক্ট করবে না, ওয়াটার ছাড়া এগুলো বডির মধ্যে ডিজলভ হবে না। আর আমাদের ডাইজেশনের জন্য ফুড মেটেরিয়ালকে ডিজলভ করা ভীষণ দরকার, কারণ আমাদের যে এনজাইমগুলো কাজ করছে সব কটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। কথাগুলো ক্লিয়ার হলো? একটু পজ করো তো। সিলোমিক ক্যাভিটি, তোমরা যারা নিটের জন্য তারা একটুখানি নোট ডাউন করবে, তোমরা যা শুনে নাও। সিলোমিক ক্যাভিটিকে আমরা দুটো ভাগে ভাগ করি। সাপোজ এটা যদি একটা হিউম্যান বডি হয়, এই যে আমাদের বডি হয়, আমাদের একটা ডায়াফ্রাজম বলে একটা পার্ট আছে, জানো তো, ঠিক লাংসের নিচে থাকে। এই ডায়াফ্রাজমটা না আমাদের সিলোমিক ক্যাভিটিকে দুটো ভাগ করেছে। আপার পার্টটাকে বলবো থোরাসিক ক্যাভিটি, তোমরা জানো এটা, থোরাসিক ক্যাভিটি। আর লোয়ার পার্টটাকে আমরা বলবো অ্যাবডোমিনাল ক্যাভিটি। এবার অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে আমাদের মেনলি ওই কিডনি মানে কিডনিটা পুরো বলবো না, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে রয়েছে। তবে ডাইজেস্টিভ ট্র্যাক্টের বেশিরভাগ পোর্শনটা থাকবে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। কেমন? থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকবে লাংস অ্যান্ড হার্ট। আর পেলভিক ক্যাভিটি, এটা একটুখানি মডিফাইড পার্ট, একদম নিচের যে পোর্শনটা আছে এটাকে বলে পেলভিক ক্যাভিটি। কিডনিটা মেনলি পেলভিক ক্যাভিটির মধ্যে পড়বে, সেই সঙ্গে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়বে পেলভিক ক্যাভিটির মধ্যে। আমাদের মেন দুখানা জিনিস জানতে হবে, থোরাসিক ক্যাভিটি অ্যান্ড অ্যাবডোমিনাল ক্যাভিটি। ক্লিয়ার? ফুড যখন আমরা ব্রেকডাউন করছি, একটু আগেই বলছিলাম যে ডাইজেশন মানে হচ্ছে ব্রেকডাউন অফ ফুড স্টাফস। তো ফুড যখন ব্রেকডাউন করছি তখন সেখান থেকে কী পাচ্ছি? ফুড ব্রেকডাউন করলে সেখান থেকে আমরা কী পাবো বলো? বায়োমলিকিউলস। আচ্ছা, সে তো বায়োমলিকিউলস ফুড ব্রেকডাউন করে পাবো না, বলতে পারি আমাদের খাওয়ার দাওয়ারগুলো বায়োমলিকিউলস অ্যাটাচ করে তৈরি হচ্ছে। একটুখানি ভেবে বলো, ফুড ব্রেকডাউন করলে সেখান থেকে আমরা কী পাবো? দুখানা টার্ম বলেছিলাম,
একটা বলেছি অ্যানাবলিজম, একটা বলেছি ক্যাটাবলিজম। সো ফুড ব্রেকডাউনটাকে আমরা কোনটার মধ্যে ফেলবো? ক্যাটাবলিজম। ভেরি গুড। ক্যাটাবলিজম করে কি পাচ্ছি? আউটকাম কি হচ্ছে? কেন ক্যাটাবলিজম করছি? এনার্জি পাচ্ছি না, এটাই পাচ্ছি না। তার মানে সাপোজ আমি খেলাম কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হিসেবে আমি খেলাম ভাত, আমি এত স্টার্চ খেলাম। খেলে এটা যখনই ব্রেকডাউন হবে সঙ্গে সঙ্গে দেবে গ্লুকোজ। গ্লুকোজের মাথায় একটা স্টার বানাও। এই গ্লুকোজটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, গ্লুকোজটাকে আমি মেইনলি চাচ্ছি। এই গ্লুকোজটা যখন তৈরি হবে সঙ্গে সঙ্গে এটা ডিফিউজ আউট হয়ে সেল টু সেল পৌঁছে যাবে। বুঝতে পারছো? আমার ডাইজেস্টিভ সিস্টেম এই কার্বোহাইড্রেটকে ভেঙে বিভিন্ন রকম তোমার গ্লুকোজ ব্রেকডাউন এনজাইম দিয়ে ভেঙে, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো সেটা, এটাকে ভেঙে দিয়ে গ্লুকোজ তৈরি করবে। এই গ্লুকোজ যখন তৈরি হবে সেটা সেল টু সেল ডিফিউজ হয়ে যাবে, তখন সেলের মধ্যে এই গ্লুকোজটা সেলের মাইটোকন্ড্রিয়ায় গিয়ে জমবে, গিয়ে ওখানে বারবার করে এটিপি তৈরি করবে। মানে আমি আলটিমেটলি কী পেলাম? এটিপি পেলাম, এনার্জি পেলাম। সাপোজ আমি যখন ভাত খেলাম, আমরা বাঙালি মানুষ, আমাদের ভাত খাওয়ার কোনো লিমিটেশন নেই, এত ভাত খাচ্ছি। এবারে কী হবে? এত ভাত খাওয়া মানে এত গ্লুকোজ পেলাম, কিন্তু এতখানি গ্লুকোজ আমি কী করবো অ্যাট এ টাইম? আমার তো কোনো কাজে লাগছে না এতখানি গ্লুকোজ। তখন এক্সেস গ্লুকোজটাকে আমি কোথাও সাবমিট করে রাখবো, জমিয়ে রাখবো। ঠিক আছে? এটাকে কোনখানে জমানো যায় শরদত্ত? লিভারে। আর কোথাও? রিতম বললো লিভার, আর কেউ কিছু বলবে? মাসেলেও জমাই। ঠিক আছে? তো আমরা গ্লুকোজকে জমিয়ে রাখি, কী হিসাবে জমাই? গ্লাইকোজেন হিসাবে। আমরা অ্যানিমেল গ্লাইকোজেন হিসাবে স্টোর করব। প্ল্যান্ট কী হিসাবে স্টোর করবে বলো তো? শ্রেয়সী বলবে। প্লান্ট গ্লুকোজের স্টোর ফর্ম কী রাখবে? আরত্রিকা? সুক্রোজ। আচ্ছা, সুক্রোজ তো গ্লুকোজেরই ভাই। আরত্রিকা, তুমি যদি এটা ভাবো, গ্লাইকোজেনের মানে ইকুইভ্যালেন্ট কী আছে প্লান্টের বডিতে? কী ভাঙলাম ফার্স্ট টাইমে যখন কার্বোহাইড্রেটটা খেলাম? কী ছিল তার মধ্যে? কমপ্লেক্স কার্বোহাইড্রেট কী ছিল? স্টার্চ, তাই না? তোমরা বলবে সেলুলোজ, তোমরা বলবে স্টার্চ, দুটোই কারেক্ট। আমাদের ডাইজেশনের জন্য কতগুলো প্রসেস রয়েছে, একদম ফার্স্ট থেকে স্টার্ট করো। স্টেপস। একদম ফার্স্টে আমি কি করব? খাবারটাকে খাবো, ইজেশন করব। ইনজেস্ট করলাম, খাবারটাকে জাস্ট মুখের মধ্যে নিলাম। সেকেন্ড প্রসেস যেটাকে বলবো ব্রেকডাউন, সেটাকেই বায়োলজিক্যালি নাম দেব ডাইজেশন। যেই মোমেন্টে ডাইজেশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে শুরু হবে আমাদের অ্যাবজর্পশন। যখন অ্যাবজর্পশন হবে খাবারগুলো ভেতরে, তোমাদেরকে আমি বলেছিলাম যখন ক্যাটাবলিজম হবে, ক্যাটাবলিজম মানে খাবারটা টুকরো টুকরো ফর্মে ভেঙে গেল, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ডাইজেশন। ভেঙে এই যে টুকরোগুলো আমাদের, ধরো সাপোজ এখানে একটা সেল রয়েছে, সেলের মধ্যে টুকরোগুলো গেলে কি আবার এই জিনিসটাকেই তৈরি করবে যেটা ভেঙে টুকরোগুলো আমি পেয়েছিলাম? তৈরি করবে না, ও অন্য একটা সাবস্টেন্স তৈরি করবে। সো এরপর যেটা আসবে, দাঁড়াও আমি লিখে নিই আগে, অ্যাসিমিলেশন। এই সময় এই টুকরোগুলো জুড়ে আরেকটা অন্য সাবস্টেন্স তৈরি করবে, যেটাকে আমি নাম দিয়েছিলাম অ্যানাবলিজম। ক্লিয়ার? অ্যানাবলিজম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এক্সট্র্যাক্টটা পেয়ে গেলাম, ফুডের যেটা আমাদের দরকার ছিল এক্সট্র্যাক্ট, ঠিক আছে, ওটা পেয়ে গেলাম। পাওয়ার পর বাকিটাকে আমি কি করব? ইজেশন করব। ইজেশন মানে যেটা ওয়েস্ট মেটেরিয়াল
বডি থেকে বের করে দেবো। তো এই কটা হচ্ছে মেন স্টেপস অফ ডাইজেশন। ডাইজেশন আমাদের বডিতে যেভাবে হচ্ছে, এটা করে নিয়েছো? ঠিক আমাদের বডিতে যেভাবে ডাইজেশন হচ্ছে, লোয়ার ক্লাস অর্গানিজমদের বডিতেও কিন্তু এইভাবেই মানে এই প্রসেসগুলোই কিন্তু ফলো হবে। হ্যাঁ, আমাদের বডিতে অনেক কমপ্লিকেটেড, আমাদের হয়তো অনেক বেশি টাইম লাগবে। সাপোজ আমি যখন সিম্পল মাছ খাচ্ছি বা সিম্পল ডিম খাচ্ছি, মানে হাই প্রোটিন ফুডগুলো যখন খাচ্ছি, মোটামুটি আমাদের সেই খাবারটা ডাইজেস্ট হতে দেখবে আধ ঘন্টা 45 মিনিট, খুব বেশি হলে 1 ঘন্টা টাইম লাগছে। দেখবে আমাদের ডাক্তাররা বলে দেয় খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে না, ঘুমিয়ে পড়বে না, খাওয়ার পর কিছু না কিছু কাজ করো, বডি মুভমেন্ট করো, যাতে খাওয়ার ডাইজেশনটা তাড়াতাড়ি করে ভালো করে হয়। তো যখন তুমি চিকেন খাচ্ছ তখন সেটাই লেগে যাবে 1.5 ঘন্টা, তুমি যখন মাটন খাচ্ছ সেটাই লেগে যাবে 3 ঘন্টা। ক্লিয়ার? কেন হচ্ছে, যত আমি কমপ্লেক্স ফুড স্টাফ নেব তত ডাইজেশনের টাইম বেশি লাগবে। আবার যত লোয়ার ক্লাস অর্গানিজম দেখবো ওরা তো একদম সিম্পল ফুড নিচ্ছে, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট নিচ্ছে ওরা। যত লোয়ার ক্লাস দেখবো আমরা, সাপোজ ধরো অ্যামিবার ক্ষেত্রেই ধরো না, অ্যামিবার বডিতে একটা ফুড ভ্যাকুয়াল থাকে, জানি তো আমরা। এমনি কোনো ভ্যাকুয়াল দেখবো না, ওরা ইচ্ছে মতো এই সিউডোপোডিয়াকে এদিক ওদিক মুভ করিয়ে বডির মধ্যে একটা ফুড ভ্যাকুয়াল তৈরি করে নেবে। ঠিক আছে? তো সাপোজ এই অ্যামিবাটা এখানে একটা ফুড দেখলো, সঙ্গে সঙ্গে ওটার ওপর ওর সিউডোপোডিয়াকে স্প্রেড করে দিলে ও কী করবে, ফার্স্টে ইনজেকশন করবে। ঠিক আছে? খাবারটাকে জাস্ট সাক করে নেবে, কখনো কখনো ফ্যাগোসাইটোসিস করে, খাবারটাকে অ্যাজ আ হোল ক্যাচ করে নেবে, করে নিয়ে এই ডাইজেশন করবে, অ্যাবজর্পশন করবে, অ্যাসিমিলেশন করবে, সব প্রসেস ফলো করবে, আর লাস্টে ইজেশন করবে। এর জন্য একটা ওয়েস্ট ভ্যাকুয়াল থাকে ওর বডিতে, ওটার মধ্যে ও সমস্ত ওয়েস্টগুলোকে জমা করে, তারপর আবার ডিফিউশন করে সেটাকে বাইরে ছেড়ে দেয়। কোনো ডাউট এটুকুনি নিয়ে? বেশ, একই প্রসেস সমস্ত অর্গানিজমেই ফলো হবে। লিখে নিয়েছো? এগুলো একদম বেসিক ইনফরমেশন, যেগুলো তোমরা মোটামুটি সবাই জানো। আচ্ছা, এবার ডাইজেস্টিভ সিস্টেমের পার্টসগুলোকে দেখি। ছবি আঁকতে হবে, হ্যাঁ, লেখাই রয়েছে এখানে। একটা টার্ম ফার্স্টে বলছি, এলিমেন্টারি ক্যানেল। নামটা পেয়েছো? মৌনিশা বলো তো, এলিমেন্টারি ক্যানেল কী জিনিস, আর ক্যানেল কেন বলবো এটাকে, বলো, ট্রাই করো। যা জানো আগের ক্লাসে তুমি যা পড়েছো সেখান থেকেই বলো। ক্যানেল কেন বলবো? ক্যানেল বা টানেল মানে কি গো? যার একটা এন্টার থাকে, যার একটা আউটডোর থাকে, তাই তো? হ্যাঁ, কী বলছো? জোরে জোরে, আমার কান অবধি পৌঁছচ্ছে না, এই পাকার শব্দে সব চলে যাচ্ছে। পাস করা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে বা ট্র্যাকটা আছে, ওটার না একটা মাউথ থাকে, একটা ওপেনিং থাকে, আবার নিচে আরেকখানা ওপেনিং থাকে, অ্যানাস থাকে, আর মাঝখানে এই একটা পাইপলাইন থাকে। এবার এত সিম্পল তো আমাদের পাইপলাইন হয় না, এটা মাচ কমপ্লিকেটেড হয় মাঝখানে, দেখিয়ে দিচ্ছি। তো এটার যেহেতু একটা ওপেনিং আর একটা এন্ডিং থাকে, দ্যাটস হোয়াই ইট ইজ টার্মড অ্যাজ ক্যানেল, এলিমেন্টারি ক্যানেল। ক্লিয়ার? এবার চলো আমি ছবিটা আঁকি।
এরকম টাইপের দেখতে হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে। তোমরা ছবিটা আঁকবে, একটু পরে আঁকবে। তো ফার্স্টে স্টার্ট হচ্ছে কোনখান থেকে? মাউথ থেকে। নিটে বারবার করে এই কোশ্চেনটা আসে, আমাদের ডাইজেশনটা কোনখান থেকে স্টার্ট হচ্ছে? মাউথ থেকে, ঠিক আছে, মানে বাক্কাল ক্যাভিটি যেটাকে বলবো। আর শেষ হচ্ছে কোথায়? এখানে অ্যানাস আছে। এই যে এই ছবিটা যেটা দেখলাম, ওপরে একটা ওপেনিং, নিচে একটা ওপেনিং, এই দুটোর মাঝে ঘোরাঘুরি করছে। আচ্ছা, নেক্সট দেখো মাউথ, দেন এই জায়গাটাতে একটা বেশ কমপ্লিকেশান আছে। এই জায়গাটাকে আমি বলবো বাক্কাল ক্যাভিটি। এর মধ্যে কিছু পার্ট পড়বো, সেটাকে আমি আলাদা করে ছবি এঁকে দেখাচ্ছি। এখান থেকে আমাদের ফ্যারিংস বেরোচ্ছে, এইখানটাতেই গাজাগাজি করে রয়েছে আমাদের ল্যারিংস। দুটো মিশে একটা কমন প্যাসেজ তৈরি করছে, এটাকে বলবো ইসোফ্যাগাস। ল্যারিংস অ্যান্ড ফ্যারিংস দুটো মিলে একটা কমন প্যাসেজ তৈরি করছে, ফুড পাইপ ইসোফ্যাগাস তৈরি করছে। ইসোফ্যাগাস নেমে এই ক্যানেলটাই কিন্তু বিভিন্ন জায়গায় জাস্ট নিজেকে মডিফাই করেছেন। সিস্টেম পাইপলাইন, সিস্টেম ক্যানেল সিস্টেম, and the organs related are just modified form of that canal system. কথাটা ক্লিয়ার হলো? এই ইসোফ্যাগাসটা নেমে তৈরি করলো স্টমাক। স্টমাকের জাস্ট কানেকশানে রয়েছে দেখো স্মল ইন্টেস্টাইন, হাইলি কয়েলড পোর্শন, স্মল ইন্টেস্টাইন। সেখান থেকে বেরিয়েছে একটা বেশ ব্রড স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি লার্জ ইন্টেস্টাইন। আর এর সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে লিভার অ্যান্ড প্যানক্রিয়াস। দিস টু আর দ্য লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। এছাড়া আরও ডাইজেস্টিভ গ্ল্যান্ড রয়েছে, লিভার আর প্যানক্রিয়াস অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস। বলো সৌভিক, এটা একটু স্টপ করো, পজ করো জাস্ট। বেশ, এই ডাইজেস্টিভ সিস্টেম থেকে আমি শুধু মাউথ পোর্শনটাকে আলাদা করে দেখাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাউথ পোর্শনটা যখন দেখব, এখানে আমরা এই জায়গাটাকে বলবো মাউথ ক্যাভিটি বা বাক্কাল ক্যাভিটি। একে বলবো বাক্কাল ক্যাভিটি। আমাদের ডাইজেশনের একটা খুব বড় পার্ট এখানটাতে হচ্ছে। ফার্স্ট দেখো ক্যাভিটি কেন বলবো, যেরকম ধরো আমাদের রিব কেজকে বলি কেজ, বা এটাকে বলছি ক্যাভিটি। কেন ক্যাভিটি কোন জায়গাগুলোকে বলি? এক্স্যাক্টলি একটা হলো বা একটা এরকম বাউন্ডের একটা স্ট্রাকচারকে আমরা ক্যাভিটি বলে থাকি। তো এটাও একটা বাউন্ডেড স্ট্রাকচার। দেখো আমাদের যে মুখটা এখানে যাচ্ছে, এটা গলা, এই জায়গাটা একটা ক্যাভিটি ফর্ম করছে। কেমন করে? মাথার ওপর দিয়ে, মানে আমাদের ঠিক এই জায়গাটা দিয়ে যাচ্ছে আমাদের ন্যাসাল পাইপ। এই যে ন্যাসাল পাইপটা যাচ্ছে, ন্যাসাল পাইপের এদিকেও রয়েছে নস্ট্রিল চেম্বার, এদিকেও একটা ওপেনিং মতো রয়েছে, ঠিক আছে। নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি বা নাক দিয়ে যখন জল ঢুকছে, যেটা সোজা চলে যাচ্ছে গলা দিয়ে, তাই না? তার কারণ এখানে একটা কানেকশান রয়েছে, এটুকু আমরা জানি। এই যে আমাদের মাউথের এখানটাতে মুখ থেকে শুরু হচ্ছে, নিচে রয়েছে ভেস্টিবিউল। খাবারটাকে মুখের মধ্যে নিয়ে আমরা খাবারটাকে সঙ্গে সঙ্গে চিবোতে শুরু করি কি? খাবারটাকে মুখের মধ্যে নিয়ে যেখানে স্টোর করি, দেবে এই গালের সাইডে স্টোর করে রাখি, এটা ভেস্টিবিউল, ঠিক আছে। সাইডে ভেস্টিবিউল একটা সাপোর্ট দিচ্ছে বা চিক্সগুলো একটা সাপোর্ট দিচ্ছে। পেছন দিকে রয়েছে আমাদের গলার পোর্শনটা, আর সামনের দিকে রয়েছে মাউথের গার্ড, ওপর দিকে রয়েছে প্যালেট। এই যে রুফ যেটাকে বলি মাউথে, যেটা রুফ পোর্শন, জিভটাকে ওপর দিকে রোল অন করলে যেখানে কি জিভটা ধাক্কা খায়, ওটা হচ্ছে প্যালেট বা রুফ। ক্লিয়ার? তাহলে চারদিক থেকে ওকে বাউন্ড করে রয়েছে, সেই জন্য এটাকে আমরা বলছি বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি বা মাউথ ক্যাভিটি। ক্লিয়ার? প্যালেট পোর্শনটা আমরা পরে দেখব। আমরা এখন এই ফ্যারিংসটাকে দেখব। দিস ওয়ান ইজ কল্ড ফ্যারিংস। ভেরি ইম্পর্টেন্টলি ফ্যারিংসকে বলে থাকি আমরা ফুড পাইপ। এখান থেকে মেনলি কি পাস করে? ফুড পাস করে, ঠিক বলছি? এটা যাচ্ছে আমাদের ল্যারিংস। ল্যারিংস আর ফ্যারিংসের একটা কমন কানেকশন হয়ে যাচ্ছে, তাই তো? ফ্যারিংস খানিকটা পরে গিয়ে ল্যারিংস আর ফ্যারিংসের একটা কমন কানেকশন হয়ে যাচ্ছে। তো এই যে ফ্যারিংসটা তিনটে পোর্শনে ভাগ করা আছে। একদম ফার্স্টে ন্যাসাল রিজিয়নের সঙ্গে কানেক্টেড যেই জায়গাটা, সেটাকে বলবো ন্যাসোফ্যারিংস। আমি লিখে দিচ্ছি, এই জায়গাটাকে বলবো ন্যাসোফ্যারিংস। নেক্সট ওরাল ক্যাভিটির একদম প্যারালালে রয়েছে যেই পার্টটা, সেটাকে বলবো অরোফ্যারিংস, ঠিক আছে। আর যেই পার্টটা ল্যারিংসের সাথে কানেক্টেড, সেই পার্টটাকে বলবো ল্যারিঙ্গোফ্যারিংস। তিনটে পার্ট ফ্যারিংসের, তোমরা প্রত্যেকে এটা পড়বে। এটা হচ্ছে ন্যাসোফ্যারিংস, এটা হচ্ছে অরোফ্যারিংস,
আর এই জায়গাটাকে বলবো ল্যারিঙ্গোফ্যারিংস। তিনটে মার্ক করো। লেখো, লিখেছ? ছবি কিছু স্টপ করো, ওটা তোমার ছবি আঁকবে। এই যে এটা দেখতে পাচ্ছ ফ্ল্যাপ লাইক কাভারিং, দিস ইজ কল্ড এপিগ্লটিস। তোমরা জানো এপিগ্লটিস। এটা কি করবে? ঠিক ফ্যারিংস আর ল্যারিংসের মাঝখানে বসে থাকবে। ল্যারিংসটা কি বলো তো? ল্যারিংসকে আমরা বলি কি? ভয়েস বক্স। ভেরি গুড। তো ল্যারিংস আর ফ্যারিংসের মাঝখানে বসে থাকবে। যখন আমরা খাবার খাবো তখন ওটা আপ অ্যান্ড ডাউন করে, যখন আমরা খাবার খাবো তখন এখান থেকে হাওয়াটাকে ঢুকতে জাস্ট বাধা দেবে। কেমন? এটুকুই হচ্ছে ওর ফাংশন। এপিগ্লটিস ইট জাস্ট গার্ড দ্য মাউথ অফ ল্যারিংস। হলো? আচ্ছা, এই পার্টটার নাম হচ্ছে ইসোফ্যাগাস। ইসোফ্যাগাস কি করছে? ও একটা কমন ফুড পাইপ তৈরি করছে, যেখানে ল্যারিংস ফ্যারিংস মোটামুটি মিলে গেছে, মিলে গিয়ে তৈরি করছে ইসোফ্যাগাস কমন ফুড পাইপ, যেটা তোমরা ওখানে দেখতে পাচ্ছ। হলো? মুছে দিচ্ছি। একটা টার্ম আমরা জানি নিউট্রিশন। যখন ডাইজেশন টার্মটা পড়বো সঙ্গে সঙ্গে আমাদের নিউট্রিশনটা চলে আসে। যখনই আমরা ফুড ডাইজেস্ট করে ফেলবো তখন ফুডের যে এক্সট্র্যাক্টটা পেলাম সেটাকে বলছি নিউট্রিশন। নিউট্রিশন মেনলি টু টাইপসের হয়। কী হয়? অটোট্রফিক, হেটেরোট্রফিক। আর একটা টাইপ তোমরা জেনে রাখো, মিক্সোট্রপিক নিউট্রিশন। মিক্সোট্রপিক মানে কি? অটোট্রপিক যে নিজের খাবার নিজে তৈরি করছে, হেটেরোট্রপিক যে তৈরি করতে পারছে না সেজন্য অন্য কোনো সোর্স থেকে খাবার নিচ্ছেন। মিক্সোট্রপিক ইজ দ্য অর্গানিজম বা ইজ আ টাইপ অফ তোমার digestion, sorry, is a type of nutrition where the organism get its nutrition from autotrophic source as well as saprophytic source. Mark karo, mixotrophic nutrition. Autotrophic plus saprotrophic. কে আছে বলো তো এর মধ্যে? কে পড়ছে? একটা অর্গানিজমের নাম বলো, একটা এক্সাম্পল দাও যে মিক্সোট্রপিক নিউট্রিশন শো করছে। বলতে পারো মিক্সোট্রপিক নিউট্রিশন কে শো করছে? আমি যখন পড়িয়েছিলাম তোমাদের ক্লাসিফিকেশন তখন বলেছিলাম কি? বিয়ার? না না, বিয়ার না, ছোটো অর্গানিজম। বিয়ার টিয়ার ওরা এসব মরা পচা জিনিস খাবে না, জ্যান্ত ধরে ধরে খাবে। বলো। লিচ? লিচেন? লিচেনও বলতে পারি না। অ্যাকচুয়ালি এটা সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে ইউগ্লেনা। সব থেকে বেস্ট এক্সাম্পল যায় তোমার ইয়ের মধ্যে। ইউগ্লেনাকে সর্বনাশ করেছে। ব্লু গ্রিন অ্যালগির নাম কি বলো? যে কেউ একজন বলো। ব্লু গ্রিন অ্যালগি কাকে বলবে? সায়ানোব্যাকটেরিয়া। যাক, এটা একটা স্টার করে না, অনেক সময় আসে এটা আমাদের। ক্লিয়ার? বুঝবো? তিন রকম আরও নিউট্রিশনের নাম পাবো আমরা। একটা হচ্ছে হলোজোইক নিউট্রিশন। লেখো, হলোজোইক নিউট্রিশন। যেখানে আমরা খাবারগুলোকে সলিডভাবে নেব। মোস্ট অফ দ্য অর্গানিজম, যত লোয়ার ক্লাস অর্গানিজম দেখবো সবাই খাবারগুলোকে নেবে একদম লিকুইড ফর্মে, ডাইলুট ফর্মে, তাই তো?
আমরা যারা আপার ক্লাস অর্গানিজম আমরা খাবার নেব সলিড ফর্মে, সেই খাবারটাকে আমরা ফিজিক্যালি ব্রেকডাউন করব, তারপর সেটাকে কেমিক্যাল ব্রেকডাউন করব, কেমন? তো এরা হচ্ছে সলিড ফুড সাবস্টেন্স, লেখো দে ইনটেক সলিড ফুড সাবস্টেন্স, লিখছি না আমি আর, তোমরা লেখো। স্যাপ্রোজোইক নিউট্রিশন, স্যাপ্রোজোইক নিউট্রিশন তোমরা জানো, দে মেনলি feed on dead decayed organism, saprozoic nutrition. Parasitic nutrition, they mainly feed on living host এর উপর এরা মেনলি ফিড করবে, লিখে নাও। হয়েছে? চলো একটু শুনে নাও, এবার লিখবা সেরকম কিছু নেই, শুনবে এবারে। এই 3 রকম নিউট্রিশন, এর মধ্যে আমরা হিউম্যানরা কোন নিউট্রিশনটা শো করছি? ভেরি গুড, আমরা হলোজোইক নিউট্রিশনটা শো করছি। লিচ কোন নিউট্রিশন শো করবে? আচ্ছা, স্যাপ্রোজোইক নিউট্রিশন শো করবে, একটা অর্গানিজমের নাম দাও। স্যাপ্রোজোইক নিউট্রিশন শো করবে এমন ফাঞ্জাই, ভেরি গুড, ফাঞ্জাই ভাবতে মানে বেস্ট এক্সাম্পল অফ স্যাপ্রোফাইট। ওকে, মোডস অফ নিউট্রিশন, তার মধ্যে পড়ছে হার্বিভোর, কার্নিভোর, ওমনিভোর, এই 3টে আমরা জানি, তাই তো? এই 3টে সম্বন্ধে নতুন করে বলবার কিছু নেই, শুধু একটা কথাই বলবো, ওই যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা দেখতে পাচ্ছ, মানে মেনলি আমি বলবো তোমাদের ইন্টেস্টাইন, লার্জ অ্যান্ড স্মল ইন্টেস্টাইন সব থেকে লম্বা হবে হার্বিভোরে। কেন? কার্নিভোরদের ক্ষেত্রে দেখবে কুকুরদের না পেটটা অনেক ছোট হয়, মানে অনেক স্লেন্ডার হয়, গরুর পেট দেখবে এত মোটা। হ্যাঁ, একদম সেলুলোজ ডাইজেস্ট করে বা হার্বস খায় ওরা। আর ওদের না স্টমাকের মধ্যে একটা এক্সট্রা তোমার চেম্বার থাকে যেখানে ওরা খাবারগুলোকে স্টোর রাখে। সেলুলোজকে ডাইজেস্ট করা টু মাচ ডিফিকাল্ট, আমরা সেলুলোজকে ডাইজেস্ট করতে পারি না, কিন্তু ইভেন কি ওই গরু ছাগল ওরাও খুব বেশি ডাইজেস্ট করতে পারে না। শুধু একটাই অর্গানিজম আছে যে সেলুলোজকে প্রপারলি ডাইজেস্ট করে, তার নাম কি? কাঠ খায় কারা? বলো বলো, কারা কাঠ খায়? টার্মাইট, এক্সাক্ট, শুধু টার্মাইট পারে সেলুলোজকে ডাইজেস্ট করতে। ক্লিয়ার? লিখে নিতে পারো, ছোটো ছোটো ইনফরমেশন লাগতেই পারে। আবার শুনবে, আবার লেখার কিছু নেই এখন। আমাদের মেনলি যেটা বলছিলাম যে বাক্কাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটির মধ্যে কী কী জিনিস রয়েছে? বাক্কাল ক্যাভিটির মধ্যে আমাদের কয়েকটা ছোটো ছোটো জিনিস রয়েছে যারা আমাদের ডাইজেশনকে হেল্প করছে। ফার্স্ট অফ অল টাং, সেকেন্ড হচ্ছে টিথ, ক্লিয়ার, আর থার্ড হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড। ভেরি গুড, এই 3টে জিনিস আমাদের ডাইজেশনকে হেল্প করছে। এই 3টের মধ্যে টিথ আর টাং ফিজিক্যাল ডাইজেশনকে হেল্প করছে। ফিজিক্যাল ডাইজেশন মিনস শুধু খাবারটাকে আমি ফিজিক্যালি ব্রেকডাউন করব। স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভারি এনজাইম সিক্রেট করছে। যখন আমি গ্ল্যান্ড সম্বন্ধে বলবো, গ্ল্যান্ডের লোকেশন, পার্টিকুলার গ্ল্যান্ডের ফাংশন ডেসক্রাইব করব। এখন শুনে রাখো, আমাদের মুখের পুরো এই জায়গাটা জুড়ে দেখবো অনেক সময় কানের এখানে চাপ দিলে লাগে তো, কেন? এখানে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে, বুঝলে? সো গ্ল্যান্ডের লোকেশন, গ্ল্যান্ডের ফাংশন সম্বন্ধে আমি পরে আসবো। এখন জাস্ট জেনে রাখো টাং সম্বন্ধে। টাংকে আমরা কি অর্গান বলি? টাংকে বলি আমরা মাস্কিউলার গ্রাসপিং অর্গান। আমাদের ক্ষেত্রে টাং দিয়ে কী করি? আমরা ম্যানিপুলেট করি, খাবারগুলোকে ম্যানিপুলেট করি। অ্যাট দ্য সেম টাইম বলবো, টাং দিয়ে কিন্তু আমরা খাবারের টেক্সচার বুঝি, খাবারের টেস্ট বুঝি, নট ফ্লেভার, টেস্টটা বুঝি, ঠিক আছে? ফ্লেভারের জন্য আমাদের নাকটাও লাগবে। তো টাং হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডাইজেস্টিভ অর্গান, যেটা মাস্কিউলার অর্গান, অ্যান্ড দিস মাসেল ইজ স্পেশালাইজড অ্যাজ স্কেলিটাল মাসেল, কারণ টাংটাকে আমরা ইচ্ছে খুশি মতো এদিক ওদিক নাড়াচাড়া করতে পারি। টাঙের ওপর কী রয়েছে? টাঙের ওপর রয়েছে কয়েকটা ছোট 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 টেস্ট বার্ড, অ্যান্ড দিস টেস্ট বার্ডস আর সেন্সরি টেস্ট বার্ড, দে আর সাপ্লাইড উইথ প্যাপিলা। ক্লিয়ার? তোমরা এই সব ইনফরমেশনগুলো বইতে পেয়ে যাবে। তোমরা কে কে রাস্তগি ফলো করছো?
তুমি তুমি নূতন পেয়ে যাবে। আর ট্রুম্যানকে কে ফলো করছো? ফলো করছো, প্রত্যেকে পেয়ে যাবে টাঙের ফাংশন। টাং সম্বন্ধে আমরা নিটের জন্য বেশি বড় করে পড়বো, বোর্ডের জন্য এর বেশি জানবার দরকার নেই। ক্লিয়ার হলো আমার কথাটা? টাঙের মধ্যে কি থাকছে? কতগুলো প্যাপিলা থাকছে। হ্যাঁ, প্যাপিলার মধ্যে থাকে টেস্ট বাড। প্যাপিলাগুলো অ্যাকচুয়ালি টাঙের মধ্যে কীরকম বলবো, এরকম এই যদি হয় আমাদের টাং, টাঙের ওপর দেখবে ছোটো 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 গুটি গুটি দেখতে পাও, এই যে গুটি 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 গুটি, এগুলো কিন্তু টেস্ট বাড না, এগুলো হচ্ছে আমাদের প্যাপিলা। ক্লিয়ার? এই প্যাপিলার মধ্যে থাকে টেস্ট বাড। আমাদের খুব ভুল ধারণা যে টেস্ট বাডগুলো অ্যাকচুয়ালি এগুলো এগুলো টেস্ট বাড না, এগুলো প্যাপিলা, প্যাপিলার মধ্যে থাকে টেস্ট বাড। এইটুকুনি সবার কাছে ক্লিয়ার হলো? এইটুকুনি ছিল বোর্ডের জন্য। একটু পজ করো, পজ না স্টপ করো।